8 কোটি টাকার ফ্ল্যাট কামালের ক্যাশিয়ার সাইমুমের। বনানীতে ব্যক্তিগত অফিসে রঙ্গশালা। আওয়ামী নেতাদের দখলে নিমগাছি মৎস্য প্রকল্পের বেশিরভাগ পুকুর, ভাগ বাটোয়ার অভিযোগ। শেখ হাসিনা কোথায় জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে পলাতকদের ফিরিয়ে আনার চেষ্টা চলবে। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। হাজার কোটি টাকার মালিক হলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ক্যাশিয়ার সাইমুম আয়কর নথিতে মাত্র 12 কোটি টাকা দেখিয়েছেন। বাস্তবে তার গুলশানের একটি ফ্ল্যাটের দামই 8 কোটি টাকা। এমন আরও অনেক ফ্ল্যাট, প্লট, ভবন, দোকান আর সম্পদের মালিক তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়কে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার, আর ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। সৈয়দ আহসানুদ্দিন সাইমুম, উনি এই বিল্ডিংয়ের ফ্লোর লেভেল 9-এর এতে থাকতো। 7-8 কোটি টাকা হওয়ার কথা একটা ফ্ল্যাটের দাম। এক যুগ আগেও বেকার ছিলেন সৈয়দ আহসানুদ্দিন আহমেদ সাইমুম। নারায়ণগঞ্জের ফতুল্লার বটতলায় আড্ডা দিয়ে সময় কাটাতেন। পরে 20,000 টাকা বেতনে মোটরসাইকেল বিক্রির শোরুমে চাকরি নেন। এর কিছুদিন পরই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ক্যাশিয়ার বনে যান। শত শত কোটি টাকার মালিক এই সাইমুম থাকতেন রাজধানীর গুলশান এলাকায়। ভিউ 5 ইনস্টার থেকে করা, ইনস্টার হাউজিং থেকে করা ডেভেলপার। গুলশানে আরও একটি ফ্ল্যাট আছে সাইমুমের। উত্তরায় আছে আরও 2টি আবাসিক ভবন। বনানী 12 নম্বর রোডে সাইমুমের ব্যক্তিগত অফিস। এটি মূলত রঙ্গশালা হিসেবে ব্যবহার হয়। সরকার পাল্টে গেলে সেখান থেকে পলাই গেছে। ছাড়ছে 1-1.5 মাস, ভাড়া 1,70,000। গুলশানে রয়েছে সাইমুমের আরও একটি অফিস। এই অফিস থেকে আকাশপথের টিকিটিং ব্যবসার আড়ালে তদবির বাণিজ্য চালাতেন তিনি। আসাদুজ্জামান খান কামালের পাশাপাশি সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমেরও সহযোগী ছিলেন এই সাইমুম। শেখ হাসিনার পতনের পর সাইমুম দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ফতুল্লার বটতলায় জিলানি মার্কেটে তার আছে 8টি দোকান। বাবা সৈয়দ নুরুদ্দিন খুশির নামেও বটতলায় আছে আরও 4টি দোকান। ফতুল্লায় 2টি ভবনের মালিকও সাইমুম। তার বাড়িতে গিয়ে কারো দেখা মেলেনি। বাড়িওয়ালারা নাই বাসায়, বুঝছেন। স্বৈরাচার শেখ হাসিনার আমলে ফতুল্লায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সাইমুম। তার জিরো থেকে হিরো হয়ে যাওয়ার ঘটনা ফতুল্লাবাসীকে বিস্মিত করেছে। সাইমুমের দখল বাণিজ্য সবার মুখে মুখে। সাইমুম মোটামুটি একটা প্রভাবশালী ব্যক্তি, ওই ধরনের মুভমেন্ট নিয়ে চলতে হবে। এলাকায় তেমন কিছু কাজ করতো আগে, কিন্তু ঢাকা গিয়েই এই 10-12 বছরের মধ্যে উনি অনেক টাকার মালিক হয়ে গেছে। যখন আসে তো দামি দামি গাড়ি নিয়ে এখানে আসে। ওনার হলে একটা হলে এই রডের দোকান, একটা হলে সিমেন্টের দোকান, আর একটা হলে মোবিল, তেল, ডিজেল এটি বিক্রি করে। সাইমুমের নির্যাতন থেকে বাদ যাননি ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও। প্রতিবন্ধী খালাও তার নির্যাতনের শিকার হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ডান হাত সাইমুম, সে হচ্ছে বিগত কয়েক বছরে সে 3,000 কোটি টাকার মালিক হয়েছে। হুমকি ধামকি দিছে, আমাদেরকে হত্যার চেষ্টা করছে, আমার বাবাকে হত্যার হুমকি দিছে। প্রতিহিংসার রাজনীতির কারণে সাইমুমের নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরাও। আশপাশের লোকজন কোনো কথাও বলতে পারছে না, সবাই বাকরুদ্ধ ক্ষমতার ভয়ে। কেন? হোম মিনিস্ট্রির ভয়। রাশিয়া থেকে গম আমদানির ব্যবসা করেন সাইমুম। দুবাই, লন্ডনেও আছে তার সম্পদ। বিদেশে বসেই 21 টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। শেখ হাসিনা দোসরদের সাথে সম্পর্কের কথাও স্বীকার করেছেন। তবে শত শত কোটি টাকার সম্পদের তথ্য সঠিক নয় বলে দাবি তার।
কারো ক্যাশিয়ার হওয়ার প্রশ্নই উঠে না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, প্রথমে প্রতিমন্ত্রী এবং পরে পূর্ণমন্ত্রী হওয়ার অনেক বছর আগে থেকেই আমরা কাজ করে আসছি। দুর্নীতির সাথে জড়িত না থাকলে দেশ থেকে পালিয়েছেন কেন জানতে চাইলে তার কোনো সদুত্তর দেননি তিনি। দ্য সেম টাইম আমি বলবো যে দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। সুফল ভোগীদের পরিবর্তে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের বেশিরভাগ পুকুরই প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের দখলে। স্থানীয়দের অভিযোগ, এসব পুকুর সাব লিজ দিয়ে মোটা অঙ্কের টাকা ভাগ বাটোয়ারা করেন তারা। নীতিমালা অনুযায়ী পুকুরের অধিকার সুফল ভোগীদের দেওয়ার কথা থাকলেও বঞ্চিত হচ্ছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ পাবনা নিমগাছি মৎস্য প্রকল্পে রায়গঞ্জের ১০৪, তারাশের ৫১৫, পাবনার চাটমোহরের ১০০ এবং ভাঙ্গুরার পরিত্যক্ত ৬০টি দিঘি সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে প্রস্তাব গৃহীত হয় ১৯৭৩ সালে। এরপর পাড়ের হতদরিদ্রদের সম্পৃক্ত করে শুরু হয় মাছ চাষ। ১৯৮৬ সালে বছরে একর প্রতি ১০০ টাকা হারে খাজনা দিয়ে ২৫ বছরের জন্য ইজারা নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন। মাছ চাষে আয়ের ৫০% অর্থ ও খাবার মাছ পেতেন এলাকার ৪,৫০০ সুফলভোগী পরিবার। ২০১১ সালে ইজারা চুক্তির মেয়াদ শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানকে পুনঃ ইজারা না দেয়ায় কপাল পড়ে রায়গঞ্জের ভূমিহীন আদিবাসী সন্ধ্যারানী সিংয়ের। এখন মনে করেন যে এখন সে পুকুরে দেয় না, এখন বড় লোকরাই সে পুকুর সব নিয়ে দিতেছে। আমরা যে গরিব মানুষ চাষ করবো আর খামো, সে পুকুরেই বড় মাছ নিয়ে দেয়। ২০১২ সালে সরকার বছরে ১,৪৯২ টাকা বিঘা প্রতি মূল্যে দিঘিগুলো পাড়ের হতদরিদ্র বাসিন্দাদের ইজারা দেয়। কয়েক বছর ঠিকঠাক চললেও দলীয় প্রভাব খাটিয়ে কৌশলে তা দখলে নেয় সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজের চেলারা। সন্ধ্যারানীর মতো কপাল পড়ে হাজারো পরিবারের। নেতারা প্রভাব খাটায়া আমাদেরকে না দিয়ে তারা জবরদখল করে খাইতে যাচ্ছে। এগুলো সব বাইরের ফাঁকের লোকজন খায়, আগে নেতা করে যারা আছে তারা খায়। বড় বড় মাছ তোলে, আমার গরিব মানুষ কিনে খাই পায় না। আমার আত্মা কি কানা দেখা চাহা বলে আত্মা ভরে খাইলে পারে কিছু কোবের গেলি পারেই মনে করেন যে বাড়ির থাকাই জুলুম। এই পুকুরগুলো তারা জোরপূর্বক ভোগ দখল করে খেত। এই এমপি আব্দুল আজিজ ওনার দলীয় ক্যাডার এবং লোকজন দিয়া এখন পর্যন্ত এই পুকুরগুলা খাওয়ায়। এতে প্রকল্প কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে দাবি সুবিধাবঞ্চিতদের। তবে প্রকল্প কর্মকর্তারা বলছেন, চেষ্টা থাকলেও রাজনৈতিক প্রভাবে নীতিমালা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখানে সীমাবদ্ধতা আছে, কিন্তু এই জিনিসগুলোকে মিটিগেশন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি, যাতে প্রকৃত যারা হকদার তারাই যাতে এটা বুঝতে পারে। গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের দায়িত্বকালে কোনো রাজনৈতিক নেতারা অবৈধ সুবিধা পেতেন না, তাই আবারও প্রতিষ্ঠানটিকে ইজারা দেওয়ার দাবি সুবিধাবঞ্চিতদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দিল্লি ও আরব আমিরাতের সাথে যোগাযোগ করে কূটনৈতিক চ্যানেলে মেলেনি কোনো নিশ্চয়তা। একই সাথে ভারতে পালিয়ে অবস্থান করা নেতাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মি রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি অবস্থান করেন প্রায় ২ মাসের বেশি সময় ধরে। সময় পেরোতে থাকলে প্রশ্ন উঠতে থাকে ভারতে তার অবস্থান করার স্ট্যাটাস নিয়ে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে তিনি ভারত ছেড়েছেন, কিন্তু গন্তব্য কোথায় তা নিয়ে মেলেনি কোনো প্রমাণ। গুঞ্জন ওঠে তিনি অবস্থান নিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে। দিল্লি আরব আমিরাতে খোঁজ নিয়েও শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেন। আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারে আদালতের নির্দেশনা পেলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব। গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে গুঞ্জন শেখ হাসিনা আরব আমিরাতের আজমান শহরেই আছেন। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি।
যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। 14 মামলায় হাসিনার আইজিপি মামুনের 48 দিনের রিমান্ড, জামিনে মুক্তি পেলেন সাবের চৌধুরী। দেখছেন 21 সংবাদ। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ডক্টর শেখ আব্দুর রশিদকে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে 2 বছর মেয়াদী তার নিয়োগ 14 অক্টোবর যোগদান সাপেক্ষে কার্যকর হবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শেখ আব্দুর রশিদকে চুক্তিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছিল। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা 14 মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 48 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান, আনিসুল হক ও ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দেয় আদালত। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীর বিভিন্ন থানায় মোট 14টি মামলা হয় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এসব মামলার রিমান্ড শুনানি করতে মঙ্গলবার আবারও সিএমএম আদালতে হাজির করা হয় তাকে। শুনানি শেষে তার বিরুদ্ধে মোট 48 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 10টা মামলায় তাকে রিমান্ড মঞ্জুর করেছেন, এখন 43 দিন, সকালে 5 দিন, সর্বমোট 48 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া বিভিন্ন থানায় দায়েরকৃত পৃথক পৃথক মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আনিসুল হক এবং ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠায় সিএমএম আদালত। জুনায়েদ আহমেদ পলক তাকে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়, সেই মামলায় বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা যাত্রাবাড়ির 49/9/24 হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান তাদেরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত, তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা, এটা হলো যাত্রাবাড়ি 3/8/24, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় লালবাগের সাবেক ডিসিডিবি মশিউর রহমান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাদেরকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত, তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া রাজধানী পল্টন থানার 2 এবং খিলগাঁও থানার 4 মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা 2 আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যায় আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি। সাবের হোসেন চৌধুরীর আইনজীবী জানান, অসুস্থ থাকায় তাকে জামিন দিয়েছেন আদালত। রোববার গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। আরেকটা বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে যা থাকছে। ইসরায়েলে আবারও হামাস ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। দেখছেন 21 সংবাদ। ফেসবুক, গুগলের মতো প্ল্যাটফর্মগুলোতে গুজব, মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা ক্রমেই বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের গোলটেবিল বৈঠকে তারা বলেন, এতে রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অনলাইন ব্যাংকিং এবং আর্থিক লেনদেন জালিয়াতি বাড়ার আশঙ্কা তাদের। বৈঠকে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। আর এই সাথেই শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরেকবার। গুলশানে 8 কোটি টাকার ফ্ল্যাট কামালের ক্যাশিয়ার সাইমুমের, বনানীতে ব্যক্তিগত অফিসে রঙ্গশালা। আওয়ামী নেতাদের দখলে নিমগাছি মৎস্য প্রকল্পের বেশিরভাগ পুকুর, ভাগ বাটোয়ারার অভিযোগ। শেখ হাসিনা কোথায় জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতে পলাতকদের ফিরিয়ে আনার চেষ্টা চলবে।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।